গত দেড় দশকে বিশেষ অভিযানে আসামি ধরতে গিয়ে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের অসংখ্য ঘটনা ঘটেছে। নল ঠেকাই গুলি করলো, তো আমি দুয়ার স্পটটি পারিনি, সব শেষ করতে পারিনি। দুয়ার স্পটটি হাফ পড়ছিলাম। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধের এসব ঘটনা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। পায় হেডোর মালায় গুলি করছে, তার নিচে গুলি করছে, গাছে ফায়ার করতেছে, উড় ফায়ার করতেছে, মাটিতে ফায়ার করতেছে, মানে খালি গুলির আওয়াজ। পদ্ধতিগত এমন কিছু বন্দুকযুদ্ধের ঘটনা নিয়ে টিম সার্চলাইটের এবারের অনুসন্ধান। চ্যানেল 24-এর এবারের গন্তব্য দক্ষিণের জেলা সাতক্ষীরায়। আব্দুর রউফ, বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাম। এক যুগের বেশি সময় ধরে পঙ্গু জীবন পার করছেন। এক পায়ে ভর করে কোনো রকম দিন চলছে। ঘটনা 2013 সালের 16 ডিসেম্বর। রউফের অভিযোগ, ওই দিন তাকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। গাড়িতে করে নেওয়া হয় স্থানীয় সখীপুর কলেজ মাঠে। কিছু বুঝে ওঠার আগেই হাঁটুর নিচে গুলি করে পুলিশ। স্যার, আমাদের কি অন্যায়? বলে অন্যায় তোরা তো বিএনপি বড় মোস্তান, এইটুক বলে স্যার, আর কোনো কথা না স্যার, এইটুক বলেই গুলি। ফায়ার করার পরে আমার পা একদম গিরোতে লাগে, গিরের মালা পর্যন্ত ওখানে পড়েছিল। সে দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য। যখন ওরা এরকম উঁচু করেছিল না, তখন শুধু আমাদের সন্তানের কথা মনে পড়েছিল, আর কিছু মনে পড়েনি। আল্লাহ, আমার সন্তানেরা কী করবে, ছোটো মানুষ, তাদের কোনো মায়া দেওয়া নেই স্যার। শুধু তাই না স্যার, পুড়িয়ে যাওয়ার পরে ওখানকার মহিলারা বললো, এরা বুট দিয়ে পাটা দুবাই স্যার জোরে জোরে বলতেছে, দেখ তোরা যদি বিএনপি করিস তোদেরও এরকম শাস্তি হবে। এরপর থেকেই আব্দুর রউফের জীবনে ছন্দপতন। আগে কোনো মামলা না থাকলেও রাজনীতি কাল হয় আব্দুর রউফের। ডাক্তাররা বলল যে আপনার মানে নির্দেশনা আছে আমেরিকার নির্দেশনা এবং আপনার মানে প্রশাসনের নির্দেশনা, যে আপনার একটা ট্যাবলেটও দেওয়া যাবে না এবং কোনো কিছুই করা যাবে না, আপনার পায়ে কাটা লাগবে। এবার আমরা খুব অনুরোধ করি, ওখানে 5-6 দিন থাকার পরে আমাদের কোনো ট্রিটমেন্টই করিনি। না করার পরে ওখান থেকে আমরা খুলনায় 250 বেডে যাই। 250 বেডে পাঠিয়ে যাওয়ার পরেও ঠিক একই কথা, এই করতে করতে 15-16 দিন পার হয়ে যায়। এবার বললাম যে আমরা পঙ্গু হাসপাতালে যাব, যে ওখানে আমরা পাটা বাঁচাতে পারি কিনা। এবার তখন আমরা ওখানে যখন গেলাম, তখন পা প্রায় পচে যাওয়ার মতন হয়েছে, গন্ধ বাইরে হচ্ছে। তখন ওরা বললো পাকা রাখা যাবে না, যাওয়ার সাথে সাথে কেটে দিল। যে কলেজ মাঠে আব্দুর রউফকে গুলি করা হয়, তাকে সাথে নিয়েই ঘটনাস্থলে টিম সার্চলাইট। কিভাবে গুলি করা হয় সেটাই দেখাচ্ছিলেন তিনি। পাশে দাঁড়িয়ে আছি, আমাকে বললো সরে যা, বলে আমি আমার ধরে থাকাতে তো আমি একটু পিছিয়ে গেলাম, দিয়ে এখন আব্দুর রউফের পায়ে গুলি করে পঙ্গু করার এই পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় নিক্যাপিং, যা নির্যাতনের সহিংস পদ্ধতি। এমনকি বিচার বহির্ভূত শাস্তি হিসেবেও গণ্য হয়। নিক্যাপিং নির্যাতনের এমন ভয়াবহতা, যেখানে কারো হাঁটুর উপরে কিংবা পাশে পরিকল্পিতভাবে গুলি অথবা আঘাত করা হয়, প্রাণে না মেরে আংশিকভাবে অক্ষম করে দেওয়া হয়। এতে ভুক্তভোগী সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন, যা বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন। ঘটনার পর আব্দুর রউফ সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 1 থেকে 1,500 জনকে আসামি করে মামলা করেন দেবহাটা থানার তৎকালীন এসআই বসির উদ্দিন। অভিযোগে বলা হয়, বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, ককটেল, লাঠিসোঁটা ও দা নিয়ে যৌথ বাহিনীর উপর আক্রমণ করে। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। দুষ্কৃতিকারীদের গুলিতে 2 জন গুলিবিদ্ধ হন। এছাড়া নিজেদের করা বিস্ফোরণে আরও 2 জন মারা যান। যেখানে নাশকতা হয়েছিল কিংবা 1000 লোক ছিল, একটা লোক ছিল, একটা লোক কেউ বলতে পারবে না।
সব এদের বানোয়াট সাজানো সব। মামা ছিল ওইখানে। সেদিন আব্দুর রউফের ভাগ্নে তৎকালীন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামকেও একই জায়গায় ডেকে নিয়ে গুলি করা হয়। সেই থেকে রিয়াজুলও স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়েছেন। এইখানে একটা গুলি ধরে, এইখানে একটা ধরে, চুড়ি মুঠো ধীরে এইখানে নিয়ে আসে, বলে তুই দৌড়া, তোর কাছে পিস্তল আছে, তুই বিরাট বড় সন্ত্রাসী, তুই বিএনপির বিরাট বড় আসছে নিয়ে বিভিন্ন কথাবার্তা, যা কথা কোনো যুক্তি নেই। এবার যাই হোক, বলতে বলতে কথা বলতে বলতে এখানে পায়ে গুলি ঠেকাইয়া এইখানে দাম করে ফেলায় দেয়। প্রাণে বেঁচে ফিরলেও এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন রিয়াজুল। তার দাবি 2013 সালের আগ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে সাজানো বন্দুকযুদ্ধে তিনিও নিক্যাপিংয়ের শিকার, অর্থাৎ পায়ে গুলি করে সেটি অকেজো করা হয়েছে। মামলা দিচ্ছিল 9টা, দেবাটা থানা তারও করছি সেই সময়, যে আমার পরিবার থেকে সবাই গেছে, যাওয়ার পরে যে গুলি করেছেন আবার আছে এতগুলো মামলা কেন? উনি হিন্দু মানুষ, কোনো কথা না বার্তা না, 50,000 টাকা দেওয়া লাগবে। লাস্টে 18,000 টাকা দেওয়ার পরে একটা মামলা নিয়ে আসে। একটা মামলার থেকে এখন 2টা মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিচার বহির্ভূত এমন কর্মকাণ্ডে সন্দেহ জাগলেও কেউ মুখ খোলার সাহস পাননি। উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী এবং নাশকতা সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়। প্রশ্ন হচ্ছে, পুলিশের এমন অভিযোগ কতটা সত্য? ওদিক থেকে কোনটা নেইছে উকিনে দায় দে, উকিন গুলি করলে একজনে দায় দেল 2 জনের, দেওয়ার পরে উকিন তো একজন ফাঁক করে রাস্তার ওই ধরনের একজনের করলো আর একজনের উকিন করলো। মানে কোনো বোমা বিস্ফোরণ কিংবা 101500 মানুষ যে পুলিশের উপর হামলা? না, কোনো বোমা টমা পড়েনি। কোনো বোমা নিক্ষেপ? না না, পুলিশের উপর কি কোনো হামলার ঘটনা? না না, কোনো হামলা লাঠি শুটার কিছু না। পুলিশের এজাহার ও তদন্ত প্রতিবেদনের উল্টো কথা বলছেন প্রত্যক্ষদর্শী জোহরা খাতুন। সেদিন আব্দুর রউফ ও রিয়াজুলের পায়ে গুলি করার বিষয়টি তার সাথে আরও অনেকেই দেখেছেন। এবার টিম সার্চলাইটকে সাথে নিয়ে আরেক প্রত্যক্ষদর্শী মাহফুজা খাতুনের খোঁজ দিলেন জোহরা। এই যে ওই গাছ ছিল, গাছের ওই জায়গায় একজনের দাঁড় করাই দিয়েছে আর ওই সাইডে একজনের দাঁড় করাই দিয়েছে, দুইজনের পায়ে গুলি করে দিয়েছে, এইটুকু দেখেছি। এখানে কি কোনো গ্যাঞ্জাম হচ্ছিল? 101500 মানুষ কি এখানে না লাঠি সোটা না, সব কিছু না, পুলিশের দিকে লক্ষ্য করে এরকম না, কিছু হয়নি। তার মানে সেদিন সখীপুর কলেজ মাঠে ওই দিন কোনো নাশকতার ঘটনাই ঘটেনি, বরং সাজানো নাটকে সুস্থ সবল 2জন ব্যক্তির জীবন বিপন্ন করা হয়েছে, যা স্পষ্ট করলেন প্রত্যক্ষদর্শী অন্য স্থানীয় বাসিন্দারাও। বললে আমরা ওই যে ওইখানে দাঁড়াইছিলাম, পরে বললো ভিতরে যান, আমি ভেতরে যাই নাই। পরে আমি বললাম যে বাসা এখানে, তাও চেল্লাইতেছিল, আমরা যাই নাই। মামা ভাগ্নে ওইখানে নিয়ে গুলি করে ফেলাই গেছিল। পরে আমি আর আমার এক বন্ধু ভ্যানে উঠাই দিছিলাম। পরে উঠাই দেওয়ার সাথে সাথে আবার পুলিশ বিজিবি ব্যাক করছিল। পরে আবার দৌড় দিয়েছিলাম। গুলি করা আপনি দেখেছিলেন? গুলি করা দেখছি, এখানে ছিল না, এটা পুরাটাই ছাড়াই গেছিল একটা গুলি। তার এইখানে ছোট করে ঢুকে এখানে বড় ফাল হয়ে বেরছিল। ওর হেঁটুর মেলা মারার কথা ছেলেটা মারিনি, তাই আরেকটা পুলিশ গে এরকম নিচে লাগাই দিলে দিলিক পর মারলো, পট করে উঠলো আর ওই লোকটা পড়ে গেল। আর তারপরে এই জায়গাটা ছেড়ে মারি, তার গাড়িটা রাখাতে লাগাইনি, তাই এদের গুলি করে ককটেল নিক্ষেপ, বোমা না নিক্ষেপ? না, উগিল হলে তুলি নেই, ওই দিকতে পারলে দেখতে ওই দিকতে তুলি নেই। এখানে কি কোনো গ্যাঞ্জাম? না না, কেউ শোনা, সেখানে ফাঁকা মাঠ। এই কর্মকারের এই ঘেরার কোনায় ওনার ভাগ্নেরে মারে রউফের, আর ওরে মারে ওই নারকেল গাছ বা ওই গোলপোস্টের ওখানে গুলি করে। এখন তখন যে কি অবস্থা, যেন মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়ে গেছে। পুলিশের করা নাশকতার সেই মামলায় সাক্ষী 28 জন, এদের মধ্যে নিরপেক্ষ 3 জন, বাকি সাক্ষী পুলিশ ও চিকিৎসক। মামলার নথি ধরে নিরপেক্ষ 3 সাক্ষীর সাথে কথা বলে টিম সার্চলাইট। পুলিশের সাথে কোনো ঝামেলাই হয় না? বোমা বিস্ফোরণ, ককটেল বিস্ফোরণ হয়েছিল? তো আমি কি বিধান্ত, আর আমি জিজ্ঞেস করলাম, তো বললো তোমার কোনো সমস্যা নেই, তুমি একটা সই করে চলে যাও। আর কিছু বলেনি আমার। না করেন না, আমি সই কেন দেব? আমি বলেছিলাম যে আমি কেন সই করবো, তো বলতে কোনো সমস্যা নেই, তুমি একটা সই করে যাও। জামাত শিবির বিএনপির লোকজনের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া, আমি দেখিনি। ককটেল বিস্ফোরণ আমি দেখিনি, ওটা বোমা বিস্ফোরণ ওটা আমি দেখিনি, দেখেন? কিছু দেখিনি। এটা পুলিশ যেভাবে লিখেছে, এটা কি আপনার নিজের বক্তব্য?
কিংবা আপনি পুলিশকে বলেছেন? না, আমি কোনো বলিনি। এরকম ঘটনা ঘটেছিল ওই সময়? না, আমি চোখে দেখিনি। তা আমি কী করে বলবো? আমি লেখাছিলাম না তখন বাইরে। তাহলে আপনাকে সাক্ষী কেন করলো? তো কেন করলো এটা আমি বলি কী করে? নিরপেক্ষ সাক্ষীদের বক্তব্য এবং মামলায় তাদের জবানবন্দির সাথে কোনো মিল নেই। তাদের দাবি, মন গড়া কথা লিখে শুধু সই নেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের এজাহার ও তদন্ত প্রতিবেদনেও রয়েছে গরমিল। এজাহারে দুজনের মৃত্যু ও দুজন গুলিবিদ্ধের কথা বলা হলেও তদন্ত প্রতিবেদন বলছে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এরপর আর প্রশ্ন থাকে না ঘটনার নাটকীয়তা নিয়ে। ফিরছি একটা বিরতির পর। সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়িয়া এলাকার রুহুল আমিন। এক দশক আগেও স্বাভাবিক জীবন ছিল তার। ছিলেন কৃতি ফুটবলারও। রুহুল আমিনের এক পা কেড়ে নেওয়া হয়েছে বন্দুকযুদ্ধ নামের সাজানো নাটকে। 2015 সালের 25 জুলাই সন্ধ্যায় বাড়িতেই অবস্থান করছিলেন রুহুল আমিন। হঠাৎ পুলিশ বাড়ি ঘিরে ফেলে। তাকে জোর করে থানায় নেওয়া হয়। পরের ঘটনা তার মুখ থেকেই শুনব। উজু করার পরে আমারও চোখ বাঁধলো, পিছনে হ্যান্ডকাপ দিয়ে হাত বাঁধলো, বলছি চল। সেই সময় তো প্রচুর গুলি হচ্ছে, সব মারা যাচ্ছে। তখন আমি মনে করছি আমার মেরে দেবে, এটা আমি কনফার্ম হয়ে গেছি আমার মেরে দেবে। যখন গাড়িতে তুললো এইভাবে গাড়ি তোলার জোর করে ঠেলে ফেলে দিল, অন্ধকার চোখ বান্ধ তো ব্যথা পাইছি প্রচুর। ব্যথা পাওয়ার পরে আমি কোথায় নিয়ে গেল, নল ঠেকাইয়ে গুলি করলো। তো আমি 2 ইঞ্চ পড়তে পারিনি, সব শেষ করতে পারিনি। 2 ইঞ্চ পোহাতে 2 ইঞ্চ পড়তে হাফ পড়ছিলাম। পড়ার পরে যখন ওই গুলি করলো তখন আমি মনে করলাম যে আসমান ভেঙে মনে হয় আমার মাথায় পড়ে যাচ্ছি, বসতে পারতি নি, পড়ে যাচ্ছি। তো দুজন দুই সাইডে ধরে রাখার পরে ওরা কিছু কথা বলছে আমি বুঝতে পারতিস, কিন্তু আমার কথা বলার ক্ষমতা নেই। পানি যাচ্ছে, প্রচুর পানি পিছনে পাইস। তা পানি যাচ্ছে, পানি এবার অনেক সময় পরে ওরা একদম বলতে বলতে এবারে হয়ে যাচ্ছে, এইবার হয়ে যাচ্ছে পানি দিয়ে। সেন্স ফেরি পাওয়ার পরে এবার একটা বলতেছে, ওর ভিতরে বলি একটা বলতেছে, আর কি শুয়ার জাহান। তৎকালীন সরকারি দলের রাজনৈতিক প্রতিপক্ষ দমনে পুলিশ এতটাই বেপরোয়া ছিল যে পায়ে গুলি করার পর রুহুল আমিনকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা দেয়া হয়নি। শেষমেশ পঙ্গু হাসপাতালে তার পা কেটে ফেলতে হয়। মাজা থেকে এসে একটু অবাস করিস। অবাস করার পরে বলতে তুমি কোন দল করো? আমি জামাত করি। তো জামাতে ওখানে সাতকে সব রাজাকার নেই। পা কাটতেছে, পুরাতন কোরাত, মানে লোহা কাটা তো কোরাত নয়, সাদা মতন ওই কোরাতের কোরাত কাটতিস। তো কাটতে না ডাক্তার তেজ করে ফেলাই দিল। একটা কোরাতে হাত দিয়ে কাটতিস। কাটার পরেও হাতটা ঠিক লম্বা করে কেটেছে। এখনো পর্যন্ত 3টা গুলি আছে ওর ভিতরে। ওরা টার্গেট নিচ্ছে যে এত বেশি গেছে, পঙ্গু করে দিতে, যেন পরবর্তীতে ভবিষ্যতে যেন দাঁড়াতে না পারে, যেন কথাই না বলতে পারে। এ ঘটনায় দেবহাটা থানার তৎকালীন এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। অভিযোগের ধরনটা একই। বলা হয়, ঘোনাপাড়া এলাকায় জাকির মেম্বারের হ্যাচারির সামনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোপন মিটিং করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায় তারা। সেখানে 10 থেকে 12 মিনিট গোলাগুলির পর রুহুল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, আর রুহুল আমিনের দাবি বাড়ি থেকে তুলে নিয়ে গুলি। তাহলে কোনটা সত্য যাচাই করা দরকার। ওনারা মারতেছে, খুব মারতেছে রুহুল আমিনকে। তখন আমরা এসে দেখেছি ধরেছে। ধরার পরে যখন নিয়ে যাচ্ছে ওনার মা ওইভাবে পুলিশদের পায়ে জড়াই ধরতেছে। তারপরে ওইভাবে জোর করতে নিয়ে চলে নিয়ে গেল ভালো ছেলে। তারপরে রাত্রি সংবাদ এসেছে ভোরের টাইমে যে গুলি করেছে। নাচ পড়ি উঠি বসছিল, আর সেই মুখে তার দিক থেকে এসে ব্যাট করিয়ে ধরি। নাচ পড়ি বসছিল, সেই সময় এসে রুহুল আমিনের ধরে নিয়ে গেল, থানায় নিয়ে গেল। এখান তো সন্ধ্যেবেলা হাত থেকে এসে পুলিশ ঘেরাওয়া করে ধরে নিয়ে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বিলির বড় ভেড়িতে নিয়ে গুলি করলো। পুলিশের গাড়িতে ধরে নিয়ে চলে গেল। এবার আমরা রাত্রি সংবাদ পেলাম যে গুলি করেছে। প্রশ্ন হলো, প্রকাশ্যে রুহুল আমিনকে বাড়ি থেকে তুলে নেওয়া হলে গোলাগুলির ঘটনা ঘটে কিভাবে? মামলার সাক্ষীদের সাথে কথা বললে হয়তো স্পষ্ট হওয়া যাবে। রাত অনুমানিক 2:30-3টের দিকে 2-3 জন পুলিশ আসলে আমার বাড়ি এসে আমার ডাকলো,
ডেকে বললো যে আমরা ওই জিহাদি বই পাইছি আর ওই বইটি করার লোক পাইছি, অ্যাটাক করেছি, আমার সঙ্গে চলেন। গুলি টুলি করা আমরা দেখিনি বা বইও আমরা দেখিনি। শামসুর রহমান স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং জব্দ তালিকার 2 নম্বর সাক্ষী। পুলিশের এজাহারে তাকে উপস্থিত সাক্ষী বলা হলেও বিষয়টি যে মিথ্যা তা তার কথাতেই স্পষ্ট। এমন আরেক সাক্ষী মাহমুদ হক লাভলুকেও পাওয়া গেল। আজ প্রথম শুনলাম যে আমি এই কেসের সাক্ষী। আমি তখন সাতক্ষীরায় বাসায় থাকতাম, আমি সাতক্ষীরায় থাকতাম, আমি এলাকায় থাকতাম না। আমি নিজেও জানি না, আজ আপনারা বললেন আমি আজকে শুনলাম প্রথম। সাক্ষী হলে তো থানায় কল করে যে অমুক দিন আপনার কোর্টে যেতে, আমার কখনো ডাকেনি, বলিনি, জানি না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হক লাভলু সাক্ষী হওয়ার 10 বছর পর জানলেন তিনি সাক্ষী, অথচ পুলিশ এজাহারে লিখেছে মাহমুদও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার সামনেই রামদা, লোহার রড ও বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়। আরেক সাক্ষী মমিন গাজীকেও দেখানো হয়, সেদিন মধ্যরাতে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এক্ষেত্রেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমি সাক্ষীর ব্যাপারে কিছু জানিনি, ক্রস ফায়ারও জানি না, সাক্ষী হয়েছে কি প্রথম শুনলাম। কিন্তু পুলিশ বলতেছে তো আপনি ওই ফায়ার সবকিছু দেখছেন, না গোলাগুলি হয়েছে, আমি জানি না ব্যাপারে। পাশাপাশি ওইখান থেকে আপনার ককটেল উদ্ধার করছে। না আমি জানি না। হ্যাঁ জানি। পুলিশ বলতেছে আপনি ঘটনাস্থলে ছিলেন। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য রুহুল আমিনকে গুলি করে পঙ্গু বানানোর পর সেটি ধামাচাপা দেয়ার এই কৌশল ধোপে টিকবে না জেনেও পুলিশ মিথ্যা নাটক সাজিয়েছে। আশ্চর্যের বিষয় হল, মামলায় নিরপেক্ষ সাক্ষীর 10 জনেই স্থানীয় আওয়ামী লীগের পদধারী নেতা, যাদের অনেকেই পলাতক। ফিরছি আরও একটা বিরতির পর। ক্রসফায়ার কিংবা বন্দুকযুদ্ধের নামে স্বার্থসিদ্ধির মিছিল ঘিরে ধরেছিল পুরো সাতক্ষীরা জেলাকে। 2014 সালে জাতীয় নির্বাচনের আগে থেকে শুরু হওয়া এই ঘটনাগুলো এতটাই ব্যাপক আকার ধারণ করে যে সেখানে এক ধরনের ত্রাসের রাজত্ব চলছিল। 2013 থেকে 16 এই 4 বছরে সাতক্ষীরায় প্রায় শতাধিক বন্দুকযুদ্ধের তথ্য জোগাড় করেছে টিম সার্চলাইট। এসব বন্দুকযুদ্ধে পা হারানোর ঘটনা অন্তত 50টি। বিচার বহির্ভূত এমন কর্মকাণ্ড তৎকালীন জেলা প্রশাসন জানলেও কোনো টু শব্দ করেনি। এমনও তথ্য রয়েছে এসব ঘটনায় উল্টো উৎসাহ জুগিয়েছে প্রশাসন। এত বর্বর ঘটনা, আমি নিজের অনেক কিছু সাক্ষী ওই সময়কার, যে একটি প্রথম যুবলীগ শহরে নারকেল তলা না কোথায় ওই এলাকায় একটা রামদা নিয়ে মিছিল করলো, তারপরের দিন থেকে এটা মারামারি শুরু হয়ে গেল এবং গ্রাম এলাকায় জামাত শিবিরের বিভিন্ন পাড়া মহল্লা অগ্নিসংযোগ করলো, হত্যা করলো, ধরে ধরে এনে যুবকদেরকে পায়ে গুলি করলো এবং যখন পায়ে গুলি করলো তখন শুধুমাত্র যে জামাত শিবির তা না, এইটার সাধারণ স্থানীয় মানুষকে এই বর্বরতার টার্গেট হতে হয়েছিল। জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের, গোয়েন্দা সংস্থা কেউ এই দায় এড়াইতে পারেন না। গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষীও ছিলেন। তিনি বলছেন, ওই সময়ে প্রশাসনের সব কর্মকাণ্ডেই দলীয় লেজুর বৃত্তির প্রবণতা ছিল। শুধু তাই নয়, বন্দুকযুদ্ধে পঙ্গু বানানো এক একজনের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে কোণঠাসা করা ছিল তাদের নিয়মিত কাজ। এই যেমন আব্দুল মজিদ সরকার, কলারোয়া থানার তুলসীডাঙ্গা এলাকার বাসিন্দা। মজিদ সরকার পেশায় কৃষক ছিলেন, কিন্তু 10 বছর ধরে পঙ্গু জীবন বয়ে বেড়াচ্ছেন। আমার এর আগে কিন্তু এই মিথ্যা গাড়ি বহর মামলা ছাড়া কোনো মামলাই ছিল না, থানায় কোনো জিডি ছিল না। 2015 সালের 5 ফেব্রুয়ারি যশোরের শার্শা থেকে গ্রেপ্তারের পর আব্দুল মজিদকে নেওয়া হয় অজ্ঞাত স্থানে। ওই দিন রাতেই একটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকধারীর হাতে তুলে দেয় শার্শা থানা পুলিশ। পরে উপজেলার কাজিরহাট কলেজের পাশে নিয়ে পায়ে গুলি করে। যেমন আমরা কোরবানি গরু জবাই করি, দড়ি দিয়ে সমস্ত বডিটা বেঁধে নিল, চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ দিয়া,
হ্যান্ডকাপ দেওয়ার পরে আমার পা আমাকে ঠিক আমরা যেমন গরু আমাকে ন্যাং মতো মেরে আমাকে কাত করে শোয়ায়ে তরল পদার্থ মারে। কিছুক্ষণের মধ্যে দেখলাম তখন আমার পা অবশ হয়ে গেছে, আমি তো কিছু জানি না। তা গুলির আওয়াজ হচ্ছে, আমার পায়ে গুলি করছে, পায়ে হেডোর মালায় গুলি করছে, তার নিচে গুলি করছে, গাছে ফায়ার করতেছে, উড়ু ফায়ার করতেছে, মাটিতে ফায়ার করতেছে, মানে খালি গুলির আওয়াজ। গুলি করার পরে আমাকে দেখলাম ওরা নিজেরাই হলো আমার ওই পাটা ওদের গামছা দিয়ে বেঁধে ফেল দিয়ে সাদা একটা মাই করে আমাকে আবার ওঠায়। ট্রিটমেন্ট না করে আমাকে ওই যে 3 দিন কলরা এই সাতক্ষীরা সদর হাসপাতালে ফেলায় রাখছিল, ওইটা আমার ক্ষতি হয়েছে। ওইটা যদি আমার সঠিক ট্রিটমেন্ট হতো, হয়তো বা আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে হয়তো পাটা ভালো থাকতো। আব্দুল মজিদের মামলাতেও সেই একই নাটক। বন্দুকযুদ্ধে পঙ্গু করে দেওয়ার পর সাজানো মামলায় 15 জনকে সাক্ষী বানায় পুলিশ, যাদের মধ্যে নিরপেক্ষ সাক্ষীরা ঘটনা দেখেননি বলে জানিয়েছেন। না, আমি তো ওই মামলায় আদেও কিছু জানিনি। আমি আসছিলাম কাজিরার টিকে, আমার ওই চাচা একলাসুর রহমান দিনালি চৌকিদার ছিল, উনি সই নিয়েছিল আমার, যে বলছে কাগজ একটা সই দে। তা আমি তো জানিনি যে কী কাগজ, আমার চাচা বলছিল বলে আমি সই দিয়েছিলাম। তা আমি কোর্টে বলছিলাম যে আমি কিছু জানিনি, আমার ফাও কাজে সাক্ষী বানাইছিল, জজের সামনে বলছিলাম। পিপি আমারে থ্রেট দিয়েছিল কোর্টে, যে আপনি যে জানেন আপনি মিথ্যে কথা বলছেন বলি, খুব রাশবাস করছিল। তা আমিও পিপির সাথে ওইভাবে কথা বলছিলাম। জজ বলছিল যে সে জানে না, তাহলে আপনি থ্রেট দেবেন কেন? তার সম্পূর্ণ সাজানো নাটক। তার কারণ আমি জানিনি, আমার সাক্ষী বানাইলো। একটা মামলায় গুলি হয়েছে আমার বাড়িতে ছাড়া 5 কিলোমিটার তফাৎ, তাই না? তা আমি তো জানিনি, তা আমার কিভাবে সাক্ষী বানাবে পুলিশ? অথচ মামলার বাদী বলেছেন ঘটনাস্থলে আব্দুল খালেককে পেয়েছেন এবং তার উপস্থিতিতে জব্দ তালিকা করা হয়। তদন্ত কর্মকর্তাও নিজের মতো করে জবানবন্দি লিখেছেন। আরেক সাক্ষী গ্রাম পুলিশ ইকলাছুরের সাথেও কথা বলে টিম সার্চলাইট। থানা হাজিরায় যাওয়ার পরে আমাদের অফিসার সাহেবরা আমাদের ডেকে বলে এখানে একটা সই করেন। এই সইটা করার পরে আমরা কিছুই জানি না। পরবর্তী কয়েক মাস হয়ে যাওয়ার পরে কোর্ট থেকে একটা কাগজ আসে, তখন যে আমি এই কেসটা সাক্ষী, জজ সাহেবের সামনে গিয়ে সাক্ষী দিয়ে আসছি যে বিষয়ে আমি কিছু জানি না। এটা আমার মতে জানানো, এটা সাজানো। কেন মনে হলো আমি জানলাম না, শুনলাম না, কিন্তু পরবর্তীতে যখন জানলাম যে আমি একটা কেসের সাক্ষী, তখন এটা স্বাভাবিক। আমি ঘটনাস্থলে কী কেমনভাবে থাকবো? আমার বাসা ছাড়া 3-4 কিলোমিটার দূরে, আরও রাতে আমি সেখানে কেমনভাবে যাব? বাকি 3 সাক্ষীর সাথেও আমরা কথা বলেছি, যারা ওই দিন রাতের ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। সাক্ষী করার বিষয়টিও তাদের অজানা ছিল। না, আমাদের কাউকে জানায়নি, কিছু জানিও না, আমরা দেখিই নি সেটা। তাহলে আমরা পুলিশ কীভাবে সাক্ষী করবে, কীভাবে করবে, আমরা তো কিছু জানি না। পুলিশ জানি না, তখন তো মিথ্যা ছাড়া তার কিছু না, মিথ্যা এগুলি সম্পূর্ণ। আমি এ বিষয়ে সাক্ষী করছি, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি গ্রাম পুলিশে চাকরি করি। আমি থানাতে গেছি, হাজিরাতে গিয়ে বলছে তোমার ওই জায়গায় এই ঘটনা ঘটছে, তুমি এই মামলা কিন্তু সাক্ষী। আল্লাহ, আমি তো এ বিষয়ে কিছু জানি না। যাক, মাস 3 পরে আমাদের কোর্ট থেকে এসেছে যে সাক্ষী দিতে যেতে হবে। আমরা যথাযথভাবে গেছি। জজ সাহেব জিজ্ঞাসা করছে আপনি গুলি করছে, এটা কি আপনি দেখছেন? আমি বললাম জি স্যার, আমি এটা দেখিনি, আমরা জানি না। সাক্ষী এই যে পিস্তল যেটা দেখাচ্ছে এই দিয়ে গুলি করছে, আপনি দেখেননি? না স্যার, আমি এটা দেখিনি, আমি সাক্ষী হয়েছি তা জানিনি। এই কোর্ট থেকে বলার পরে তাই আমি এই কোর্টে আসছি। না, আমি এমনি আমার জানা মতে আমি কোনো বলিনি যে আমি সাক্ষী, এ কথা আমি বলিনি। ওরা আন্দাজে পুড়িয়ে লিখে নিয়ে গেছে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভুক্তভোগীদের অনেকেই ন্যায় বিচারের জন্য সোচ্চার হয়েছেন। এরই মধ্যে জেলার তৎকালীন পুলিশ সুপার মঞ্জুরুল কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হাসান, হোসাইন শওকত ও ইকবাল হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছেন। সচরাচর মামলার নথিতে বাদী ও তদন্ত কর্মকর্তার ফোন নাম্বার দেয়া থাকে, তবে সাতক্ষীরার নাশকতার এই মামলাগুলোতে ফোন নাম্বার নেই এবং সেটিও বিশেষ কারণে। পরিচয় গোপন রেখে পুলিশেরই একজন কর্মকর্তা জানিয়েছেন, নিজেদের আড়াল করতেই এমন কৌশল, যে কারণে মামলা সংশ্লিষ্ট তৎকালীন কোনো কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নিক্যাপিংয়ের মতো নির্মম এসব ঘটনায় আইনি পদক্ষেপ
কি হতে পারে জানতে হাজির হয়েছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে। এই বিষয়ে যেহেতু বিভিন্ন অভিযোগ আমাদের তদন্ত সংস্থার কাছে এসেছে, অনেকগুলো প্রসিকিউশন অফিসে এসেছে যেগুলো আমরা তদন্ত সংস্থাকে রেফার করেছি, এগুলোর ব্যাপারে তদন্ত চলমান আছে। এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থার যে কোনো রিপোর্ট আসা মাত্রই কিন্তু চিফ প্রসিকিউটরের অফিস এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একটি জনপদে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ দমনে এমন ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। তবে যে বা যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছেন তাদের কেউই এখনো আইনের আওতায় আসেনি। ফলে ভুক্তভোগী এবং সাতক্ষীরাবাসীর মধ্যে চাপা ক্ষোভও রয়েছে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।